ওকে, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সিপিইউ শিডিউলিং। এবং আমরা আগের ভিডিওতে যেখানে শেষ করছি যে স্লাইডটা, সেখান থেকে আমরা আসলে এই স্লাইডটাতে জাম্প করব এবং সিপিইউ শিডিউলিং এর যে অ্যালগরিদম গুলো সেগুলো পড়বো এবং আমরা পরে আবার ওই স্লাইডটাতে ব্যাক করব। তো সিপিইউ শিডিউলিং শেখার আগে আমাদের কয়েকটা টার্মিনোলজিস সম্পর্কে জানা লাগবে এবং সেই টার্মিনোলজিগুলো জানার জন্য বা বোঝার জন্য আমরা একটা ছোটখাটো প্রোগ্রাম এখানে লিখছি, জাস্ট একটা জেনেরিক প্রোগ্রাম। এবং আপনারা দেখতে পারতেছেন যে কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা এবং ইউজার থেকে ইনপুট নেওয়া। মিনিট এবং কিছু ক্যালকুলেশন করা এবং আউটপুট দেখা। ঠিক আছে, সো এখানে আসলে কি হচ্ছে প্রোগ্রামটার মধ্যে, যে ইউজার থেকে কোনো কিছু একটা ইনপুট নিচ্ছে। তো সেইটাকে আমরা কি বলি, আইও টাইম কিংবা আইও বার্স্ট। মানে ইউজার থেকে ইনপুট নিতে যে টাইমটা আসলে লাগে, সেইটা কি আসলে প্রোগ্রামটার উপর কিংবা সিপিইউটার উপর ডিপেন্ড করে, কিংবা অপারেটিং সিস্টেম কি সামহাও এটা কি কোনোভাবে হ্যান্ডেল করতে পারে। এখন ইউজারের উপর এটা ডিপেন্ডেন্ট না, বলেন তো ইউজার তাড়াতাড়ি ইনপুট দিচ্ছে কি দিচ্ছে না। কোন ইউজার তাড়াতাড়ি দিবে, কোন ইউজার তাড়াতাড়ি দিবে না। তার মানে টাইমটা হচ্ছে কি ফিক্সড না, ভ্যারিয়েবল, তাই না? তার মানে এটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট বাইরের কোন একটা এন্টিটির উপর। ওকে, এইখানে দেখেন যে একটা ক্যালকুলেশন করতেছে। এখন এই a প্লাস বি ইজ ইকুয়াল টু সি, এই ক্যালকুলেশনটা করতে কি আসলে আমাদের সিপিইউর প্রয়োজন আছে? অবশ্যই সিপিইউ লাগবে। এখন এই টাইমটাকে আমরা বলতেছি সিপিইউ টাইম কিংবা সিপিইউ বার্স্ট। ঠিক আছে, এই টাইমটা কি ফিক্সড? হ্যাঁ, এই টাইমটা ফিক্সড বলা যায়। এটা সিপিইউর ক্যালকুলেশনের পাওয়ারের উপর ডিপেন্ড করে এবং আপনার প্রোগ্রামের উপর ডিপেন্ড করে, আপনি প্রোগ্রামটা এফিশিয়েন্টলি লিখতেছেন কি লিখতেছেন না। আচ্ছা, আউটপুটটা কি তাহলে কোনো একটা ফিক্সড টাইম হবে? আচ্ছা, আউটপুট টাইম কোনটার মধ্যে পড়বে, আইও টাইম না সিপিইউ বার্স্ট টাইম? সো সিপিইউর মধ্যে তো পড়বে না, আইওর মধ্যেই পড়বে, কারণ ইনপুট আউটপুট। সো আউটপুটের ক্ষেত্রে টাইমটা কি আসলে ফিক্সড নাকি ভ্যারিয়েবল? কারণ অনেকে আমরা ভাবতে পারি যে আউটপুটের উপর তো আর আমার হাত নাই, কারণ আমি যখন ইনপুট দিচ্ছিলাম তখন আমি দেরি করে ইনপুট দিতে পারি কিংবা স্লোলি দিতে পারি, আমার কিবোর্ড ভালো না হইতে পারে। তো সেইগুলোর উপর বাইরের ডিপেন্ডেন্সি আছে, কিন্তু আউটপুটের উপর তো থাকার কথা না। আউটপুটের উপরেও আসলে ডিপেন্ডেন্সি আছে। যেমন ধরেন আপনি কোনো একটা প্রোগ্রাম থেকে কোনো একটা কিছুকে প্রিন্ট করতে যাচ্ছেন, আপনার আউটপুট সিস্টেমটা হচ্ছে প্রিন্টার, বাট আপনার প্রিন্টারই নাই। ঠিক আছে, তাহলে কি আপনার প্রোগ্রামটা সাকসেসফুলি কমপ্লিট হবে? হবে না, তাই তো? তো তার মানে কি, এই টাইমটাও, এই আইও টাইমটার ক্ষেত্রে আউটপুটের টাইমটাও হচ্ছে কি কি ভ্যারিয়েবল, ফিক্সড না। তো আমরা এখানে দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে সিপিইউ বার্স্ট, আইও বার্স্ট, কিংবা হচ্ছে সিপিইউ টাইম কিংবা আইও টাইম। আচ্ছা, এই স্লাইডটা আমি আর পড়তেছি না, এটা আপনারা একটু চাইলে রিডিং করে নিতে পারেন। আমরা এটা স্কিপ করে নেক্সট চলে যাই, কারণ এই টপিকগুলো অটোমেটিক চলে আসবে সামনে থেকে। আচ্ছা, শিডিউলিং ক্রাইটেরিয়া আমরা অনেকদিন যাবতই বলে আসতেছিলাম যে আসলে আমরা কিছু অ্যালগরিদম পড়বো। তো সেই অ্যালগরিদম গুলার কিছু ক্রাইটেরিয়া তো থাকবে, যে কোন দিকে আমি আসলে আমার অ্যালগরিদমের মেইন গোলটাকে ফিক্সড করব, কোনগুলো আমার মেইন উদ্দেশ্য থাকবে, কোন উদ্দেশ্যগুলোকে আমি হাসিল করতে চাইবো। তো সেই ক্রাইটেরিয়া গুলা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে কি সিপিইউ ইউটিলাইজেশন। ওকে, সিপিইউ ইউটিলাইজেশনের ব্যাপারটা কি, আমাদের রেডি কিউতে, এর আগের ভিডিওটা দেখে আসা লাগবে, হ্যাঁ, আজকের পরে বলে একটু বোঝা যাবে না। আমরা এর আগে দেখে আসছিলাম রেডি কিউ ছিল এবং আরেকটা কি ছিল, রানিং ছিল। রানিং বলতে বোঝাচ্ছিলাম সিপিইউ তে আছে। তো রেডি কিউতে 4টা 5টা 6টা প্রসেস থাকতেই পারে, আর রানিং এ হচ্ছে কি আপনার সিপিইউটা। এখন সিপিইউ যদি 50% বিজি থাকে, তার মানে কি তার 50% সে কাজ করতেছে না, আর ওইদিকে আমার প্রোগ্রাম সিপিইউ টাইমের জন্য রেডি কিউতে ওয়েট করতেছে, সেটা তো আমার উদ্দেশ্য হইতে পারে না। তো আমাদের মেইন গোলটা থাকবে সিপিইউ যাতে 100% বিজি থাকে। রেডি কিউতে আমার অনেকেই ওয়েট করতেছে, সেটা ঠিক আছে, কিন্তু আমি তো সিপিইউ তো আমার ফুল আউটপুট দিচ্ছে।
তার মানে আমার মেইন গোল থাকবে সিপিইউ যাতে ফুললি বিজি থাকে। এখন এমন হতে পারে যে আমার রেডি কিউতে এনাফ প্রসেস নাই, একটাই প্রসেস আছে, তো সিপিইউ তখন আমি 100% কিভাবে বিজি রাখবো? ওকে, অপারেটিং সিস্টেমের নিজস্ব কিছু কাজ আছে, তখন অপারেটিং সিস্টেম এই কাজগুলোকে করে নেবে। যেহেতু এখন রেডি কিউতে প্রসেসের সংখ্যা কম, তো অপারেটিং সিস্টেমের নিজের যে কাজগুলা সেগুলো তখন করে নিবে এবং সিপিইউ কে 100% বিজি রাখার চেষ্টা করবে। বাট তারপরেও দেখবেন মাঝে মধ্যে যে 100% বিজি নাই। সো ওইটা হইতেই পারে যে আপনার রেডি কিউতে প্রসেস নাই, কিংবা একটা প্রসেস, আবার সিপিইউ তার নিজের অপারেটিং সিস্টেম তার নিজের কাজগুলো করে ফেলছে। সো তখন হচ্ছে দেখবেন আপনি যে 100% বিজি আসলে সিপিইউ না, এটা হতে পারে। বাট আমাদের উদ্দেশ্য কি, যে আমি সিপিইউ কে সর্বোচ্চ বিজি রাখার চেষ্টা করব। কারণ সিপিইউ কে যদি আপনি বিজি রাখেন, ও তো মেশিন, ও তো আর রাগ করবে না, তাই না? সো সিপিইউ কে আমরা, আমাদের মেইন গোল কি, সিপিইউ কে আমরা বিজি রাখবো, এই হচ্ছে আমাদের প্রথমটা গেল। দ্বিতীয়টা কি? থ্রুপুট। থ্রুপুট কি? নাম্বার অফ প্রসেসেস কমপ্লিটেড পার ইউনিট টাইম। অর্থাৎ পার ইউনিট টাইমে আপনি কয়টা প্রসেস কমপ্লিট করতে পারতেছেন। তার মানে থ্রুপুটটা বেশি হোক সেটা আমরা চাই, নাকি কম হোক সেটা আমরা চাই? আমরা কি চাই যে 1 মিনিটে 5টা প্রসেস কমপ্লিট হোক সাকসেসফুলি, নাকি 1 মিনিটে 10টা প্রসেস সাকসেসফুলি কমপ্লিট হোক? কোনটা বেটার? অবশ্যই 1 মিনিটে 10টা প্রসেস কমপ্লিট হলে সেটা বেটার। তো আমাদের উদ্দেশ্য থাকবে যে শিডিউলিং ক্রাইটেরিয়া গুলো এভাবে করব যাতে আমাদের নাম্বার অফ প্রসেস পার ইউনিট অফ টাইম এর যে কমপ্লিশনটা সেটা বেশি হয়। আচ্ছা, দ্বিতীয়তে আসতেছি আমরা, টার্ন অ্যারাউন্ড টাইম, সরি, ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম তাহলে কি? আপনার সিপিইউতে আপনার সিপিইউ তো এখন সিঙ্গেল কোর এবং সিঙ্গেল সিপিইউ, রাইট? এই একটা সিপিইউ এবং এটার মধ্যে একটাই কোর। আর এদিকে হচ্ছে আপনার কি আছে, রেডি কিউটা আছে, এবং রেডি কিউর মধ্যে ধরেন কথার কথা 3টা প্রসেস আছে, এ বি সি। এটা হচ্ছে এ, বি এবং সি। আচ্ছা, আমি হচ্ছে ঈদের বন্ধে আসছি তো মাউসটা নিয়ে আসিনি, এই জন্য লিখতে কষ্ট হচ্ছে। এবিসি, আশা করি বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবিসি 3টা রেডি কিউতে আছে, এবং সিপিইউ হচ্ছে এই যে। এখন সি, ধরেন সিপিইউতে এখন লোড হয়ে আছে, সি কে একসময় সিপিইউ থেকে বের করে দিবে, তখন বি চান্স পাবে, আবার বি কে একসময় বের করে দিবে, এ চান্স পাবে। এই কাজটা, এই যে বারবার রেডি কিউতে ফেরত আসা, একবার সি ফেরত আসতেছে রেডি কিউতে, এই যে রেডি কিউতে ফেরত আসছে সিপিইউ থেকে, একবার বি ফেরত আসবে, একবার এ ফেরত আসবে রেডি কিউতে। তার মানে এই প্রসেসগুলা এ বি সি, তাদের লাইফ টাইমে যে পরিমাণ টাইমটা রেডি কিউতে কাটাবে সেটাই হচ্ছে তার ওয়েটিং টাইম। আমি আবার বলতেছি, কোন প্রসেস, ধরলাম এ, বি কিংবা সি, তাদের লাইফ টাইমে অসংখ্যবার তারা রেডি কিউতে ফেরত আসবে, সিপিইউ থেকে রেডি কিউতে ফেরত আসবে। টোটাল লাইফ টাইমে যে পরিমাণ টাইম সে রেডি কিউতে কাটাবে সেটাই হচ্ছে তার ওয়েটিং টাইম। এখন আমরা কি চাইবো যে আমাদের ওয়েটিং টাইমটা বেশি হোক? আমরা তো আসলে চাইবো যে আমাদের ওয়েটিং টাইমটা কম হোক, সে বেশি বেশি সিপিইউতে টাইম পাক, এবং টাইম পেয়ে সেই প্রোগ্রামটাকে কমপ্লিট করে ফেলুক, সেটাই তো আমরা চাইবো। তার মানে ওয়েটিং টাইম আমরা বেশি চাইবো না কম চাইবো? অবশ্যই আমরা কম চাইবো। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, রেসপন্স টাইম। ধরেন এ একটা প্রোগ্রাম এ, এবং এ কে আপনি এক্সিকিউশনের জন্য পাঠাইছেন দুপুর 1টা বাজে, ঠিক আছে? এবং 1টা বাজে পাঠাইছেন, এবং সে সিপিইউতে প্রথমবারের মতো জায়গা পাইছে দুপুর 2টা বাজে। তাহলে রেসপন্স টাইমটা কি? প্রথমবার সিপিইউতে যেতে কোন একটা প্রসেসের যে পরিমাণ টাইম ওয়েট করা লাগে সেটাই হচ্ছে তার রেসপন্স টাইম। মানে প্রথমবার রেসপন্স পেতে, অর্থাৎ প্রথমবার সিপিইউতে জায়গা পেতে কোন একটা প্রসেসের যে পরিমাণ টাইম সে আসলে নেয় সেটা হচ্ছে তার রেসপন্স টাইম। এখন আমরা কি চাইবো যে আমাদের রেসপন্স টাইমটা খুব বেশি হোক,
আমরা চাইবো আমাদের প্রোগ্রামগুলো খুব তাড়াতাড়ি রেসপন্স করুক। রেসপন্স টাইম যদি বেশি হয় তাহলে কি হবে, ধরেন গান প্লে করছি, সে 1 ঘন্টা পরে সিপিইউতে জায়গা পাইছে এবং 1 ঘন্টা পরে যে আপনি 1টা বাজে গান শুনতে মনে চাইছে, 2টা বাজে যে গান বেজে উঠছে। তো সেইটা আমরা চাইবো না। আমরা চাইবো যে খুবই তাড়াতাড়ি তাকে সিপিইউতে প্রথমবার একটা জায়গা দিয়ে ফেলা যাক। তারপরে হয়তো তাকে আবার সিপিইউ থেকে বের করে দিব, আবার হচ্ছে গিয়ে রিস্টোর করব, আবার এন্ট্রি করব, আবার রিস্টোর করব। তার মানে আমরা চাইবো যে আমাদের রেসপন্স টাইমটাও যাতে কম হয় এবং ওয়েটিং টাইমটাও যাতে কম হয়। এখন আসতেছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইমটার মধ্যে কি বলতেছে দেখেন, টাইম রিকোয়ার্ড ফর এ পার্টিকুলার প্রসেস টু কমপ্লিট ফ্রম সাবমিশন টাইম টু কমপ্লিশন। আচ্ছা, টার্ন অ্যারাউন্ড টাইমটাকে আমরা একটা সূত্রের মাধ্যমেও লিখে ফেলতে পারি। সূত্রটা কি? টার্ন অ্যারাউন্ড টাইম আমরা সংক্ষেপে অনেক টাইম লিখে থাকি টি ডট টি। টার্ন অ্যারাউন্ড টাইম ইজ ইকুয়াল টু ওয়েটিং টাইম, এই ওয়েটিং টাইম প্লাস সিপিইউ টাইম, অর্থাৎ কতক্ষণ সে রেডি কিউতে আছে এবং কতক্ষণ সে সিপিইউতে আছে, দুইটার যোগফল হচ্ছে আমার টার্ন অ্যারাউন্ড টাইম। আমি একটু লিখি, ওয়েটিং টাইম প্লাস সিপিইউ টাইম। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আমাদের অ্যালগরিদম গুলোর মধ্যে দেখব যে টার্ন অ্যারাউন্ড টাইম কে আমরা কমানোর চেষ্টা করব। আমাদের নেক্সটে যে অ্যালগরিদম গুলো আসবে সেখানে আমরা দেখব যে টার্ন অ্যারাউন্ড টাইমকে আমরা কিভাবে কমায় ফেলতে পারি। সো আমরা কি সিপিইউ টাইমটাকে কমাতে পারি? সিপিইউ টাইমটার মধ্যে কিন্তু আমাদের হাত নাই, কারণ আপনি একটা প্রোগ্রাম লিখছেন, ধরেন আপনি একটা প্রোগ্রাম অনেক এফিশিয়েন্টলি লিখছেন এবং আপনার প্রোগ্রামটা এক্সিকিউট হতে 5 মিলি সেকেন্ড টাইম লাগে। আর আপনার ফ্রেন্ড একই প্রোগ্রাম লিখছে বাট এফিশিয়েন্ট ওয়েতে লিখে নাই সে। তার কাজ, দুজনের প্রোগ্রামই কাজ করতেছে, বাট একজনের প্রোগ্রাম অনেক এফিশিয়েন্ট ছিল, 5 মিলি সেকেন্ডে ডান হয়ে যাচ্ছে, আর একজনের প্রোগ্রামটাও কাজ করতেছে বাট হিউজ টাইম নিচ্ছে, বাট কাজ হচ্ছে। এখন অপারেটিং সিস্টেম কি সেই দায়িত্ব নিবে যে আপনার ফ্রেন্ড যে এফিশিয়েন্টলি প্রোগ্রামটা লিখলো না, তার যে 5 মিলি সেকেন্ডের জায়গায় 10 মিলি সেকেন্ড লাগতেছে, সেই দায়িত্বটা কি অপারেটিং সিস্টেম নিবে যে এটাকে আমি আসলে অপটিমাইজ করে দেই, প্রোগ্রামটাকে এডিট করে সুন্দরভাবে লিখে দেই, কিংবা এমন একটা ব্যবস্থা করে দিই যাতে তার আর 10 মিলি সেকেন্ড টাইম না লাগে? অপারেটিং সিস্টেম কিন্তু এটা দেখবে না। অপারেটিং সিস্টেম দেখবে আপনার প্রোগ্রামটা আসছে 5 মিলি সেকেন্ড লাগতেছে, ওকে 5 মিলি সেকেন্ড সিপিইউ টাইম দিতে হবে। আপনার ফ্রেন্ডের প্রোগ্রাম আসছে, তার 10 মিলি সেকেন্ড টাইম লাগবে, যেহেতু এফিশিয়েন্টলি লিখে নাই, তাকে 10 মিলি সেকেন্ড সিপিইউ টাইম দিতে হবে। সেই কাজটা কিন্তু অপটিমাইজ করা যাবে, সেটা ডেভেলপার করবে, প্রোগ্রামার করবে, কারণ তার প্রোগ্রাম এফিশিয়েন্ট ওয়েতে লিখে নাই সে। সেই দায়িত্ব সিপিইউর উপর আসবে না। সিপিইউ জাস্ট দেখবে কার কতটুকু টাইম দেওয়া লাগবে, তাকে সেইটুকু টাইম দিবে। এফিশিয়েন্ট নাকি এফিশিয়েন্ট না সেই দায়িত্ব সিপিইউর না। সিপিইউর দায়িত্ব কোনটা, কিভাবে এফিশিয়েন্ট করবে, এই ওয়েটিং টাইমটাকে সে কন্ট্রোল করতে পারবে, তাই না? কাউকে আমি এই যে এ বি সি, কাউকে যাতে আমি এইভাবে অ্যালগরিদমটাকে ডিজাইন করব যাতে এই যে এ কে টাইম দিচ্ছি, বি কে সরায় নিচ্ছি, বি কে টাইম দিচ্ছি, সি কে সরায় নিচ্ছি, এইভাবে এই যে কাকে সরায় নিব, কাকে এন্ট্রি করতে দিব, এই ওয়েটিং টাইমটার উপরে একটা হাত অপারেটিং সিস্টেমের আছে। তার মানে আমি যখন টার্ন অ্যারাউন্ড টাইমটাকে অপটিমাইজ করব, মেইনলি আসলে আমি ওয়েটিং টাইমটাকে অপটিমাইজ করব। হ্যাঁ, ওয়েটিং টাইমটাকে আমি কমায় আনবো, তখনই হচ্ছে কি আমার টার্ন অ্যারাউন্ড টাইমটা কমে আসবে। আর সিপিইউ টাইমটার উপর আমাদের হাত আসলে নাই। বাট যখন আমরা যে ওয়েটিং টার্ন অ্যারাউন্ড টাইমটাকে কমানোর কথা বলবো, তখন আসলে আমরা ওয়েটিং টাইমটাকে কমাবো। আরেকটা কোয়েশ্চেন, আইও টাইম যেটা আমরা একটু আগে পড়ে আসছি, সেইটার কি কোনো ইমপ্যাক্ট এখানে আছে? সেইটার কোনো ইমপ্যাক্ট কিন্তু নাই। আপনার একটা প্রোগ্রাম লিখছেন, আপনি এ যোগ এ, দুইটা ইউজার ইনপুট নেবেন এবং দুইটা ইউজার ইনপুট যোগ করে আউটপুটে দেখাই দিবেন। এই প্রোগ্রামটা রান হতে 1 মিলি সেকেন্ড লাগে। আপনি সকালে 9টা বাজে প্রোগ্রামটা রান করছেন এবং তখন সাথে সাথে ইউজার ইনপুট আসছে, আপনি সেই ইউজার ইনপুট রাত 9টা বাজে দিচ্ছেন, এখন তো 12 ঘন্টা লেগে গেল। তো সেই সেই ব্যাপারটাকে কি, সেই টাইমটাকে 12 ঘন্টাকে কি আমি এই কোনো শিডিউলিং ক্রাইটেরিয়ার মধ্যে আমি কনসিডার করতে পারি কিনা এবং ব্লেম দিয়ে দিতে পারি কিনা যে এই প্রোগ্রামের তো 12 ঘন্টা লাগছে? সেটা আমরা করতে পারি না, রাইট? ইউজার আসলে ডিলে করছে, সেটা হচ্ছে বাইরের কোনো এন্টিটি ডিলের জন্য হচ্ছে। তার মানে আইও টাইমকে তো আমরা কনসিডার করবোই না, সিপিইউ টাইমকেও আমরা খুব একটা কনসিডার করব না, কারণ হচ্ছে প্রোগ্রামটা যে লিখছে সেই প্রোগ্রামটার এফিশিয়েন্টলি লিখুক,
তাহলে কম টাইম লাগবে। যদি এফিশিয়েন্টলি না লিখে, যদি গার্বেজ কোড লিখে এক কাজ করতেছে ওয়ার্কিং, বাট গার্বেজ কোড লিখছে, তার 5 মিলি সেকেন্ডের জায়গায় 25 মিলি সেকেন্ড লাগছে, তখন সিপিইউ কে ওই প্রোগ্রামের জন্য 25 মিলি সেকেন্ড দিতেই হবে। আমরা যেটা অপটিমাইজ করতে পারি সেটা হচ্ছে ওয়েটিং টাইম। ওকে, তার মানে একটু সামারি করি যে সিপিইউ ইউটিলাইজেশন আমাদের টার্গেট থাকবে যে ম্যাক্সিমাম টাইম সিপিইউ কে বিজি রাখা, কারণ ও আসলে মেশিন, ওকে দিয়ে আপনি কাজ করাই নিলেও কাজ করে দিবে। এবং কেন আমি বিজি রাখবো, কারণ ওইদিকে আমার রেডি কিউতে অনেক প্রসেস বসে আছে, আর এদিকে যদি আমি সিপিইউ কে 50% কাজ করি কিংবা বিজি রাখি, তাহলে কি হবে, ওই যে আমার ওয়েটিং টাইমটা বেড়ে যাবে। ওকে, থ্রুপুটের টার্গেটটা আমাদের কি থাকবে, যে নাম্বার অফ প্রসেস কমপ্লিটেড পার ইউনিট অফ টাইম যাতে অনেক বেশি হয়। যত পার ইউনিট টাইমের মধ্যে বেশি প্রসেস কমপ্লিট করবে, তত আমরা বুঝবো যে আমাদের প্রসেসগুলো খুবই তাড়াতাড়ি রেসপন্স করতেছে, ওয়েটিং টাইম তার খুবই কম, খুবই তাড়াতাড়ি আমরা আউটপুট পাচ্ছি। আর ওয়েটিং টাইমটা আমরা চেষ্টা করবো কমায় ফেলার, এটা আমাদের গোল থাকবে। রেসপন্স টাইমের গোল থাকবে কমায় ফেলা, এবং টার্ন অ্যারাউন্ড টাইম, যেটা আসলে ওয়েটিং টাইম এবং সিপিইউ টাইমের যোগফল, সেটার গোলও থাকবে কমায় ফেলা। ওকে, শিডিউলিং, সিপিইউ শিডিউলিং এর দুই ধরনের অ্যালগরিদম আছে, একটা হচ্ছে গিয়ে নন প্রিএমপ্টিভ, আর একটা হচ্ছে প্রিএমপ্টিভ অ্যালগরিদম। নন প্রিএমপ্টিভ অ্যালগরিদম আসলে কি? নন প্রিএমপ্টিভ অ্যালগরিদম আসলে কি? আচ্ছা, এখানে ডায়াগ্রামটা আছে, হ্যাঁ। ধরেন এই যে এ প্রসেসটা, সে আসলে 1 ঘন্টার একটা প্রসেস, সে আসলে সিপিইউতে 1 ঘন্টা রান করলে এই প্রসেসটার কাজ আসলে শেষ হবে। এখন নন প্রিএমপ্টিভ অ্যালগরিদম গুলো হচ্ছে ওই ধরনের অ্যালগরিদম, এই এ যখন সিপিইউতে লোড হলো, ধরেন এ এখন সিপিইউতে লোড হলো, এখন অপারেটিং সিস্টেমের সেই পাওয়ার অথরিটি কোনোটাই নাই এই সিপিইউ তাকে 1 ঘন্টার আগে, মানে এই প্রসেসটা যে 1 ঘন্টা লাগবে কমপ্লিট হতে, 1 ঘন্টার আগে তাকে সিপিইউ থেকে বের করে দিতে পারবে, এই অথরিটি পাওয়ার কোনোটাই এইসব অ্যালগরিদম নন প্রিএমপ্টিভ অ্যালগরিদমের নাই। তো সেটা কি কোনো ভালো আইডিয়া? এটা অবশ্যই কোনো ভালো আইডিয়া না। এটা যদি হয়, তাহলে বি ধরেন আপনার গান, আপনি গানকে ক্লিক করছেন, বাট একটু আগে যে এ কে ক্লিক করে আসছেন তার তো 1 ঘন্টা লাগবে, তাহলে আপনার গান 1 ঘন্টা পরে বাজবে। বুঝতে পারছি? তো এটা হচ্ছে নন প্রিএমপ্টিভ অ্যালগরিদম, যেটার মধ্যে অপারেটিং সিস্টেম কোনো একটা প্রসেসকে সিপিইউ থেকে যে কোনো টাইমে বের করে দিতে পারে না। আচ্ছা, যদি না পারে, তাহলে কি আমরা টাইম শেয়ারিং এর কনসেপ্টে যেতে পারি? আমরা টাইম শেয়ারিং এর কনসেপ্টের কথা কি আপনাদের মনে আছে, যে একটা প্রসেসকে আমরা কিছু টাইম সিপিইউ তে রাখতেছি, তারপর আমরা বের করে দিচ্ছি, অন্য একটা প্রসেসকে দিচ্ছি, আর একটা প্রসেসকে বের করে দিচ্ছি, এই যে টাইমটা শেয়ার করতেছে, টাইম শেয়ারিং, সবাইকে কিছু কিছু পরিমাণ টাইম দিয়ে একটা সুডো প্যারালালিজম অ্যাচিভ করতেছিলাম আমরা। তো সেই কনসেপ্টটার মধ্যে কি আমরা আসলে স্টিক করতে পারবো? সেটা কিন্তু আমরা পারবো না। এই জন্য হচ্ছে আমাদের কম্পিউটারে যে ওএস যে অ্যালগরিদম গুলো ব্যবহার করে সিপিইউ শিডিউলিং এর জন্য, সেগুলো হচ্ছে প্রিএমপ্টিভ টাইপ অ্যালগরিদম। এইটার মধ্যে, এই টাইপের অ্যালগরিদম গুলোর মধ্যে অপারেটিং সিস্টেমে সেই অথরিটিটা আছে যে আসলে যে কোনো প্রসেসকে সিপিইউ থেকে যে কোনো টাইমে বের করে দিতে পারে। সেই জন্যই আসলে আমরা এই টাইম শেয়ারিং কনসেপ্টের মধ্যে যেতে পারতেছি, অর্থাৎ এই যে কনটেক্সট সুইচ করতে পারি, এর আগের দিন আমরা পড়ে আসছিলাম, তাই না? রেডি থেকে রানিং এ, রানিং থেকে রেডিতে, আবার রেডি থেকে রানিং এ, রানিং থেকে রেডিতে, একটাকে রিস্টোর করতেছি, আরেকটাকে সেভ করে রেখে আসতেছি, আরেকটাকে রিস্টোর করতেছি, সেভ করে রেখে আসতেছি। তার মানে এই টাইপের অ্যালগরিদম গুলো হচ্ছে আমাদের প্রিএমপ্টিভ টাইপ অ্যালগরিদম। আর যেগুলোর মধ্যে আমরা কোনো প্রসেসকে সিপিইউ থেকে বের করতে পারবে না, যেই অ্যালগরিদম গুলা অপারেটিং সিস্টেম কোনো প্রসেসকে সিপিইউ থেকে বের করতে পারবে না, সেগুলোকে নন প্রিএমপ্টিভ অ্যালগরিদম। এবং প্রিএমপ্টিভ হচ্ছে কোনগুলা, যেগুলো অপারেটিং সিস্টেম কোনো প্রসেসকে যে কোনো টাইমে সিপিইউ থেকে বের করে দিতে পারবে। সো নন প্রিএমপ্টিভ এর আইডিয়াটা ভালো না, কারণ কি, আমার প্রথম প্রসেসটা যদি বিশাল বড় হয়, ধরেন এ হচ্ছে 1 ঘন্টা, আর বি সি দুইটা হচ্ছে 1 মিলি সেকেন্ড 1 মিলি সেকেন্ড, বাট স্টিল এ যেহেতু সি তে চান্স পেয়ে, মানে সিপিইউ তে চান্স পেয়ে গেছে, তখন এ আর বের হবে না আনটিল এ 1 ঘন্টার মধ্যে সে কাজটা শেষ করে ডান করবে, এরপরে সে সিপিইউ আসলে ফাঁকা করবে এবং অন্য প্রসেসগুলো যেতে পারবে। এটা হচ্ছে নন প্রিএমপ্টিভ অ্যালগরিদম। এবং প্রিএমপ্টিভটা তো আমরা একটু একটু জানলামই, যে আসলে ওএস যে কোনো টাইমে সিপিইউ থেকে যে কোনো প্রসেসকে বের করে দিতে পারে।
অর্থাৎ টাইম শেয়ারিং এর কনসেপ্টটা প্রিএমটিভ অ্যালগরিদমের মধ্যে থাকবে। আচ্ছা, ডিসপ্যাচার কি? ডিসপ্যাচার নিয়ে আমরা এর আগের দিন মনে হয় একটু বলে আসছি। ডিসপ্যাচার ওই যে আমরা যখন প্রসেসের স্টেট গুলো দেখতেছিলাম, তাই না? কনটেক্সট সুইচিং একটা কথা ছিল, এবং কনটেক্সট সুইচিং কি আমি একটু এদিকে যদি আঁকি, আমি আপনাদের এই ভিডিওটা এর আগে আরেকবার রেকর্ডিং করছি, বাট সামহাউ কেন যেন সবকিছু ডিসপ্লে করা নাই, জানি না এবার দেখাবে নাকি। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে আমার রেডি কিউ এবং এটা হচ্ছে আমার সিপিইউ। আচ্ছা, সিপিইউটা আমি গোল করে রাখি, এটা হচ্ছে আমার সিপিইউ আর এটা হচ্ছে আমার রেডি কিউ। রেডি কিউতে কিছু প্রসেস আছে, এই একটা প্রসেস, এই একটা প্রসেস, এই একটা প্রসেস। এখন আচ্ছা নামই দিয়ে দিই, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার এক্স, আর এটা হচ্ছে আমার ওয়াই নামে আরেকটা প্রসেস। ঠিক আছে, এক্স ওয়াই আঁকলাম, আঁকা ইজি, বি আঁকতে মানে আঁকা যাচ্ছে না, যাই হোক। সো আমি কি করব, এই ওয়াই প্রসেসটা এখন আমার সিপিইউতে আসে। ওয়াই প্রসেসে 10 মিনিট টাইম লাগবে, বাট ওই যে টাইম শেয়ারিং এর কনসেপ্টে সে কি করবে, 5 মিলি সেকেন্ড কিংবা 10 মিলি সেকেন্ড, কথার কথা, যেটা একটা নির্দিষ্ট টাইম পরে সে এই এক্স যে পর্যন্ত, সরি ওয়াই যে পর্যন্ত আসলে এক্সিকিউট করলো, তার সকল স্টেট গুলাকে পিসিবিতে, কোথায়, পিসিবিতে, প্রোগ্রাম কন্ট্রোল ব্লক, এখানে সবকিছু সেভ করে রাখবে। সেভ করে রেখে কি হবে, এখানে সবকিছু সেভ করে রেখে আবার রেডি কিউতে পাঠিয়ে দিবে। এবং ধরেন এক্স কিংবা এ যে কোনো আরেকজন তার নিজের পিসিবিতে যে স্টেট গুলা ছিল সেগুলাকে রিড করে রিস্টোর করে সিপিইউতে জায়গা করে নেবে। আবার এই এক্স এর যখন এক্সিকিউশন টাইমটা শেষ হয়ে যাবে 10 মিলি সেকেন্ড, সে তার নিজের পিসিবিতে এই 10 মিলি সেকেন্ড এক্সিকিউট করার পরে যত ফ্ল্যাগস, যত স্ট্যাটাস গুলো আছে সবগুলো যখন চেঞ্জ হয়ে যাবে, প্রোগ্রাম কাউন্টার গুলো যখন চেঞ্জ হয়ে যাবে, সেগুলোকে নিজের পিসিবিতে সেভ করে আবার পরের জনকে রিস্টোর করবে। ধরেন এ কে রিস্টোর করে নিয়ে আসলো। অর্থাৎ এই যে সেভ করা এবং রিস্টোর করা, এটাকে আমরা বলতেছিলাম কনটেক্সট সুইচিং। ওকে, এই কাজটা করে কি, ডিসপ্যাচার মডিউল। এই মডিউলটা কি, কার মডিউল বলেন তো? এটা অপারেটিং সিস্টেমের মডিউল না। অপারেটিং সিস্টেমের মডিউল যদি হয়, এটা কোথায় রান করবে? এটা অবশ্যই কার্নেল মোডে রান করবে। তার মানে এই সুইচিংটা, এই যে সেভ করা রিস্টোর করা, সেভ করা রিস্টোর করা, কাকে কাকে আমি এখন এক্সিকিউশন করব, কাকে রেখে আসবো, কাকে এক্সিকিউশন করব, কাকে রেখে আসবো, এই ডিসিশনটা আসলে কার্নেল মোডে হয়। ঠিক আছে, ডিসপ্যাচার নেয় এবং কার্নেল মোডে হয়। কিন্তু এই যে এক্স ওয়াই কিংবা এ, এই তিনটা যে প্রোগ্রাম আছে, এই তিনটা প্রোগ্রাম যে রান করে, এগুলো তো ইউজার প্রোগ্রাম। ওগুলা কি কার্নেল মোডে এক্সিকিউট হবে? ওগুলা তো ইউজার মোডে এক্সিকিউট হবে। তার মানে কনটেক্সট সুইচ করার পরে, কার্নেলের কাজটা শেষ করার পরে সেই ইউজার মোডে সুইচ করবে। সুইচ করার পরে ওর 3 নম্বর পয়েন্ট কি বলছে দেখেন, জাম্পিং টু দ্য প্রপার লোকেশন ইনটু দ্য নিউলি লোডেড প্রোগ্রাম। ওকে, আপনারা কম্পিউটার আর্কিটেকচারে পড়ে আসছেন না? প্রোগ্রাম কাউন্টার নামে একটা জিনিস, সেটা আসলে কি করে, নেক্সট ইনস্ট্রাকশনটা হোল্ড করে। এই যে পিসিবির মধ্যে যে কিছু একটা লোড করে সেভ করে রেখে আসছিলেন, সেটাকে যে রিস্টোর করলো, রিস্টোর করার পরে সে আসলে প্রোগ্রাম কাউন্টার দেখে বুঝতে পারবে নেক্সট ইনস্ট্রাকশন কি, নেক্সট কি আমাকে এক্সিকিউট করা লাগবে। বুঝতে পারছেন? তো তার মানে ডিসপ্যাচারের কাজ হচ্ছে প্রথমে কনটেক্সট সুইচ করা, তারপরে ইউজার মোডে শিফট করা এবং প্রোগ্রাম কাউন্টার দেখে তাকে নেক্সট ইনস্ট্রাকশন এক্সিকিউট করা। এই কাজগুলো আসলে ডিসপ্যাচার করে থাকে এবং ডিসপ্যাচার এই কাজগুলো করতে যে তার কিছু একটা টাইম সে আসলে কনজিউম করে, সেটাকে আমরা বলতেছি ডিসপ্যাচ লেটেন্সি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা আসলে অ্যালগরিদমে চলে যাব। হ্যাঁ, এই যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম, আমরা এই টপিকটা থেকে নেক্সট শুরু করব। এবং আমি আরেকটু সামারি করি যে শিডিউলিং এর মধ্যে আইও বার্স্ট কি, সিপিইউ বার্স্ট কি, এবং আমাদের টার্গেট আসলে কি থাকবে, ক্রাইটেরিয়া গুলো, এই অ্যালগরিদম গুলো যে পড়বো, এই অ্যালগরিদম গুলোর ক্রাইটেরিয়া কি থাকবে, যে ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইমটা আমি যাতে কমে আনতে পারি। এটা কমে আনলে কি হবে, আমার ওয়েটিং যখন কম করবে তখন প্রসেস গুলা খুবই তাড়াতাড়ি টাইম পাবে সিপিইউতে, এবং আমাদের মনে হবে যে আমাদের কম্পিউটার খুবই স্মুথ কাজ করতেছে। হ্যাঁ, এই কাজটা কখনো হবে না যে একটা প্রোগ্রাম
সিপিইউ দখল করে আছে এবং বাকি সবাই আসলে বসে আছে। হ্যাঁ, সো দুই ধরনের আছে, একটা হচ্ছে কি প্রিএমপ্টিভ অ্যালগরিদম আর একটা হচ্ছে নন প্রিএমপ্টিভ টাইপের অ্যালগরিদম। নন প্রিএমপ্টিভ টাইপের অ্যালগরিদমের মধ্যে অপারেটিং সিস্টেম সিপিইউ থেকে কোনো প্রসেসকে ফোর্সফুলি বের করে দিতে পারে না আনটিল প্রোগ্রামটা নিজে নিজে কমপ্লিট হয়ে ফিনিশড না হয়। এবং প্রিএমপ্টিভ টাইপের অ্যালগরিদমের মধ্যে অপারেটিং সিস্টেম কোনো প্রসেসকে সিপিইউ থেকে যে কোনো টাইমে বের করে দিতে পারে, যেটা আসলে আমাদের টাইম শেয়ারিং এর যে কনসেপ্টটাকে এনেবল করতেছে। ডিসপ্যাচার মডিউলের কাজ কি? ডিসপ্যাচার মডিউলের কাজ হচ্ছে এই কনটেক্সট সুইচ করা, এবং কনটেক্সট সুইচ করে দেন আসলে কি করে কনটেক্সট সুইচিং এর কাজটা তো আসলে কার্নেল মোডে হয়, কার্নেল মোড থেকে পরে ইউজার মোডে আসে, ওই প্রোগ্রামটা আসলে তখন ইউজার মোডে এক্সিকিউট হয় এবং আসলে কি হয় ওই যে প্রোগ্রাম কাউন্টার থেকে নেক্সট ইনস্ট্রাকশন কি সেগুলোকে ফলো করে নেক্সট যে ইনস্ট্রাকশন সেটা আসলে এক্সিকিউট করে। এবং এই টোটাল কাজটা করতে যে তাকে আসলে কিছু টাইম সে কনজিউম করে, সেটাকে আমরা বলতেছি ডিসপ্যাচ লেটেন্সি। ওকে, আমরা নেক্সট দিন আসলে শিডিউলিং অ্যালগরিদম থেকে শুরু করব।